আজ অসাধারণ একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির প্রথম অংশটা আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে, এরপরে ধীরে ধীরে একের পর এক মুভি থেকে সাসপেন্স আর টুইস্ট বের হতে থাকবে, যেটা আপনাকে হতবাক করে দেবে। আর মুভির শেষটা অবশ্যই আপনার ভালো লাগবে। একটা সময় আপনি নিজেই দ্বিধায় পড়ে যাবেন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। মুভিটা ধীরে ধীরে আপনার ব্রেন নিয়ে খেলতে শুরু করবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি লেভেল ক্রস। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটা বিস্তীর্ণ এলাকায় একটা লেভেল ক্রস দেখানো হয়, যেখানে ছোট্ট একটা বাড়ি ছিল আর আশেপাশে কোনো বসতবাড়ি, কোনো মানুষজন, কোনো রাস্তাঘাট কিছুই ছিল না। আর সেই লেভেল ক্রসের দায়িত্ব থাকায় একজন লোক সেখানে থাকতো। রঘু এখানে একাই বসবাস করত। আশপাশটা পুরোটা খালি, যতদূর চোখ যায় শুধু মরুভূমির মতো। আর এই বিস্তীর্ণ এলাকাতে রঘু একাই থেকে এই লেভেল ক্রসিং এর দায়িত্বটা পালন করে। রঘুর একটাই কাজ, যখন যখন ট্রেন আসবে সেখানে লেভেল ক্রসের লাইনটা নামিয়ে দেওয়া এবং সবুজ একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা। এরপরেই রঘুর একটা জামা দেখানো হয়, যেখানে 5টা কয়েন ঝোলানো ছিল তাতে। এরপরেই একটা নষ্ট হওয়া ঘড়ি দেখানো হয়। এর অর্থ হচ্ছে রঘু যেখানে থাকে সেখানে সময়ের কোনো বাধা ধরা নেই। রঘুর সময় মেনে চলে না, অর্থাৎ সূর্যের আলোর গতিবিধি এবং রেল লাইনের কান পেতে শব্দ শুনে সে বুঝতে পারে কখন ট্রেন আসবে। আর এভাবেই রঘু দিনের পর দিন দায়িত্ব পালন করে যাচ্ছিল। রঘু তার এই নিঃসঙ্গ জীবনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল। প্রতিদিনকার মতো আবারও একটা ট্রেনের জন্য রঘুকে অপেক্ষা করতে দেখা যায় লেভেল ক্রস নামিয়ে। সেখানে সে পতাকা হাতিয়ে দাঁড়িয়েই ছিল, ট্রেনটাও যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় ট্রেন থেকে কিছু একটা পড়ছে। তার কৌতূহল হয়। ট্রেনটা চলে যেতেই ধীরে ধীরে রঘু সেখানে চলে যায়। রঘু সেখানে যেয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে একটি মেয়ে পড়েছিল। রঘু ধীরে ধীরে মেয়েটির কাছে যায়। এরপরেই সে মেয়েটি বেঁচে আছে কিনা সেটা চেক করে। কিছুক্ষণ পরেই সে মেয়েটিকে নিয়ে চলে আসে তার বাড়িতে। মেয়েটিকে বিছানায় শুয়ে দিয়ে রঘু কি করবে বুঝতে পারছে না। তার অনেক দিনের একাকী জীবন, হঠাৎ করেই এমন একটা মেয়েকে দেখে সে যেন কেমন একটা এলোমেলো হয়ে গেছে। মেয়েটার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে রঘু। বোঝা যাচ্ছিল তার ভেতরে কামলালসা জেগে উঠেছিল। রঘু কি করবে বুঝতে পারছিল না। এরপরে একটা সময় ধীরে ধীরে সে মেয়েটির কাছে যেতে শুরু করে। তার সাথে যখনই ঘনিষ্ঠ হতে যাবে তখনই মেয়েটির জ্ঞান ফিরে যায়। মেয়েটি ব্যথায় কাতরাচ্ছিল। অন্যদিকে রঘু তাকে বলতে থাকে, আমি তোমাকে ওইভাবে রোদ্রের মধ্যে ফেলে রাখতে চাইনি, তাই এখানে নিয়ে এসেছি, আমাকে ভুল বোঝো না। একটা সময় মেয়েটি রঘুর কাছে পানি চায়। রঘু তাকে পানি দেওয়ার পরে জিজ্ঞেস করে, তুমি ট্রেন থেকে ঝাঁপ কেন দিয়েছিলে? মেয়েটি বলে, আমি ট্রেন থেকে ঝাঁপ দেইনি, আমি ট্রেনের বেসিনে হাত ধুচ্ছিলাম। ঠিক তখনই দেখতে পাই দুজন লোক একে অপরের সাথে ঝগড়া করছে। এরপরে কি হয়েছে আমার আর মনে নেই। রঘু বুঝতে পারে সেই ঘটনার কারণে মেয়েটি হয়তোবা কোনোভাবে ট্রেন থেকে পড়ে গেছে। এরপরেই রঘু মেয়েটির জন্য চা বানাতে গেলেই মেয়েটি উঠে কোথাও যেতে থাকে। রঘু তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? এখানেই বসুন। মেয়েটি বলে, ট্রেনের ভেতরেই আমার হাজবেন্ড ছিল, আমাকে যে করেই হোক ট্রেনটি ধরতে হবে, আমার হাজবেন্ডকে খুঁজে বের করতে হবে। রঘু বলে, এখান থেকে ট্রেন খুঁজে পাওয়ার কোনো উপায় নেই, এছাড়া এখান থেকে যাওয়ার জন্য আপনি কোনো গাড়িও পাবেন না। মেয়েটি বলে, আমি হেঁটেই যাব। রঘু তাকে সাবধান করে দেয় যে এখান থেকে হেঁটে যেতে হলে অনেকটা হাঁটতে হবে। কিন্তু কথা না শুনেই মেয়েটি বাইরে বের হয়। ঠিক তখনই সে দেখতে পায় এটা বিস্তীর্ণ একটা মরুভূমি, যতদূর চোখ যায় শুধুমাত্র খোলা মাঠ। তারপরেও মেয়েটি হাঁটতে শুরু করে। অন্যদিকে রঘু তাকে বাধা দেয় না, সে তার কাজ করতে থাকে। সেখানে একটি গাধা ছিল। রঘু গাধাটিকে পানি খাওয়াতে যেয়ে দেখতে পায় সেখানে পানি নেই, তাই সে পানি আনতে চলে যায়। অন্যদিকে মেয়েটি তখনও হাঁটছিল। রঘুর এই জায়গা থেকে কিছুটা দূরেই একটা কুয়া ছিল, যেখানে এই গাধাকে খাওয়ানোর জন্য পানি পাওয়া যেত। রঘু সেই পানি আনতে যায়। ঠিক তখনই সে দূরে থেকে দেখতে পায় মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরেই মেয়েটির আবারও জ্ঞান ফিরে। সে দেখতে পায় এখনও সে রঘুর কাছেই রয়েছে, অর্থাৎ রঘু তাকে নিয়ে এসেছিল। রঘু মেয়েটিকে নিজের পরিচয় দেয়, কিন্তু মেয়েটি এখনও তার নাম সহ কিছুই বলে না রঘুকে। রাত হয়ে যায়। রঘু কিছু পান্তা ভাত নিয়ে আসে দুজনের খাবারের জন্য। অন্যদিকে মেয়েটি তখনও ভাবতে থাকে তার হাজবেন্ড তাকে নিতে আসবে, তাই সে বাইরেই দাঁড়িয়ে থাকে। রঘু খাবার বাইরে নিয়ে এসে তাকে বলে খাবার খেয়ে নিতে। মেয়েটি বলে তার ক্ষুধা নেই। রঘু বলে, আমি জানি আপনি অনেক ক্ষুধার্ত,
খেয়ে নিন। কিন্তু পান্তা ভাত দেখার পরে মেয়েটি না খেয়েই সেখানে বসে থাকে। রঘু বলে, আমাকে চাল এবং অন্যান্য জিনিসপত্র আনার জন্য 10 মাইলেরও বেশি দূর যেয়ে নিয়ে আসতে হয়, তাই এই খাবারগুলো নষ্ট করবেন না। রঘু তাকে আরও বলে, আপনি টেনশন করবেন না, আপনার হাজব্যান্ডকে আমরা খুঁজে বের করব। সে যদি আসে তো ভালো, আর যদি না আসে তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। কথাগুলো শুনে মেয়েটি তার খাবার খেতে শুরু করে। অবশেষে মেয়েটি বলে তার নাম চৈতালি। এরপরেই রাতের বেলা রঘু চৈতালির জন্য বিছানা করে দিতে থাকে, আর রঘু নিজের জন্য নিচেই বিছানা করে। এটা দেখে চৈতালি বলে, আমি বাইরেই শুয়ে নেব, কোনো সমস্যা হবে না। রঘু বুঝতে পারে। রঘু বলে, আপনি এখানে থাকুন, আমি বাইরে থাকব। কিন্তু একটু পরেই আবার চৈতালি বলে, না, আপনি নিচেই ঘুমান, আমরা একসাথেই এখানে ঘুমাবো। কথাটা শুনেই রঘু রাজি হয়ে যায় আর দরজাটা খুলেই রাখে যাতে চৈতালি ভয় না পায়। কিন্তু তারপরও দুজনের কারোরই ঘুম আসছিল না। একটা সময় রঘু ধীরে ধীরে বাইরে চলে যায় আর গাধার সাথে বসে কথা বলতে থাকে। বলে, এই প্রথম আমার বাড়িতে কোনো মেহমান আসলো। এদিকে চৈতালির যেহেতু ঘুম আসছিল না, তাই সে বাইরে থেকে রঘুর কথাগুলো শুনতে পায়। সে অবাক হয়ে যায়, এত রাতে রঘু কার সাথে কথা বলছে, কারণ রঘু তো বলেছিল সে এখানে একাই থাকে। তাই সে বাইরে যেয়ে দেখতে থাকে রঘু কার সাথে কথা বলে। তখন সেখানে দেখে একটা গাধা ছাড়া আর কিছুই নেই। চৈতালি তাকে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছে। তখন রঘু বলে, এখানে আমার বন্ধু একজনই আছে, সেটা হচ্ছে এই গাধাটা। পরদিন সকালেই চৈতালির দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে। সে বাইরে এসে দেখতে পায় রঘু তার মতো কাজ করছে। ঘুম থেকে উঠতেই রঘু চৈতালিকে চা বানিয়ে দেয় আর তার সাথে কথা বলতে থাকে, কিন্তু চৈতালি সেখানে চুপচাপ বসেই ছিল। রঘু চৈতালিকে বলে, আমি এখানে সবসময় একাই আছি, তাই হঠাৎ করে আপনাকে পেয়ে আমার অনেক খুশি লাগছে। কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে একটা মিথ্যে বলেছি। আমার এখানে একটা ল্যান্ডলাইন ফোন রয়েছে, কিন্তু সেটাতে কোনো আউটগোয়িং কল যায় না, শুধু ইনকামিং কল। রেলওয়ে স্টেশন থেকে আমাকে কল করে মাঝে মধ্যে। এরপরে যখন আবারও তারা কল করবে, আমি তাকে বলে দেব আপনার কথা। তারা নিশ্চয়ই কোনো সাহায্য পাঠাবে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কথাটা শোনার পরেও চৈতালি সেখানে চুপচাপ বসেই ছিল। ঠিক তখনই ফোনের রিং বেজে ওঠে। রঘু বলে, আপনার ভাগ্যটা অনেক ভালো, এমনিতেও অনেকদিন পর পর ফোন আসে, আর এখন হঠাৎ করেই চলে আসলো। সে ফোনে রেল স্টেশন মাস্টারের সাথে কথা বলতে থাকে, কিন্তু যখনই সে চৈতালির ব্যাপারে বলতে যাবে, চৈতালি নিজে থেকেই ফোনটা কেটে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় রঘু। রঘু ফোন রেখে বাইরে চলে আসে। চৈতালি তখন বলতে থাকে, আমি তোমাকে মিথ্যে বলেছি, কারণ আমি বুঝতে পারছিলাম না তুমি কেমন মানুষ। আসলে ট্রেন থেকে আমাকে কেউ ফেলে দেয়নি, আমি নিজেই ঝাঁপ দিয়েছি আমার হাজবেন্ডের থেকে বাঁচার জন্য। আমি একজন সাইকিয়াট্রিক ডক্টর। এরপরেই চৈতালি তার হাজবেন্ডের কথা বলতে থাকে। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। চৈতালির হাজবেন্ড জিঞ্জু ছিল চৈতালির পেশেন্ট। চৈতালি বলতে থাকে, জিঞ্জু মানসিকভাবে অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল, কারণ তার প্রথম স্ত্রী কোনো কারণ ছাড়াই সুইসাইড করেছিল। তার স্ত্রী মারা যাওয়ার অনেকদিন পরেও সে তার স্ত্রীকে ভুলতে পারেনি, বরং ধীরে ধীরে সে অনেকটা ডিপ্রেশনে যেতে থাকে। চৈতালি তার ট্রিটমেন্ট করছিল, ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলে। যদিও জিঞ্জু কোনোভাবেই চিকিৎসা নিতে রাজি হচ্ছিল না, কিন্তু চৈতালি তাকে বলে, মানুষের জীবন একটাই, সেই জীবনে তাকে যে করেই হোক বেঁচে থাকতে হবে, কারণ কারোর জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না। এছাড়াও আমাদের জীবনের চলার রাস্তাও একটাই, শুধু সামনে এগিয়ে যেতে হবে, পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এভাবে জিঞ্জু এবং চৈতালির মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। জিঞ্জিও চৈতালির থেকে ট্রিটমেন্ট নিতে শুরু করে। সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, আর চৈতালিও জিঞ্জুকে পছন্দ করতে শুরু করে। এরপরে জিঞ্জু একদিন চৈতালির কাছে আসে। সে চৈতালিকে বলে, আপনি বলেছিলেন আমার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে, আমি আজকে সেটাই করছি। আমি যখনই আপনার কাছে থাকি তখন আমার খুব ভালো লাগে। আপনার সখ্যতা আমার অনেক বেশি ভালো লাগে। আমি চাই আমার সারা জীবনটা আপনার সাথেই কাটিয়ে দিতে। আপনি আমাকে বিয়ে করবেন? কথাটা শুনে অনেক খুশি হয় চৈতালি, কারণ চৈতালিও মনে মনে তাকে অনেক পছন্দ করত। রঘু বলে, একজন পাগলকে আপনি বিয়ে করতে রাজি হলেন? চৈতালি বলে, আমার পরিবারও বলেছিল, কিন্তু জিঞ্জু তখন পাগল ছিল না, সে পুরোপুরিভাবে সুস্থ হয়েছিল। আমরা একে অপরকে বিয়ে করে ফেলি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েক মাস যেতেই তার ব্যবহার কেমন যেন বদলে যেতে থাকে। জিঞ্জু আবারও নেশা করতে থাকে, আর যখনই সে ড্রাগস পেত না, সে পাগলের মতো হয়ে উঠত। একদিন সে আমার উপরে হাত তুলতে শুরু করে, আর এরপরে নিয়মিতই আমাকে টর্চার করত। ড্রাগস না পেলে সে পাগল হয়ে যেত, আর একটা সময় আমাকে টর্চার করতে শুরু করত।
এরপরে রঘু বলে, বাকি কথা পরে শুনবো, অনেকটা বেলা হয়ে গেছে, আপনি চাইলে গোসল করে নিতে পারেন। চৈতালিও গোসলখানায় চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতে পায় পানি অনেকটা কম ছিল। সে রঘুকে পানির ব্যাপারে জিজ্ঞেস করে। রঘু বলে, পানি এখান থেকে আনতে গেলে 2 কিলোমিটার দূরে যেতে হবে। যতটুকু পানি আছে আজকের মতো ওইটুকু দিয়েই শেষ করে ফেলুন গোসলটা। রঘু যখন জানলা দিয়ে এটা দেখে, সে দেখতে পায় পর্দার আড়াল দিয়ে চৈতালির নগ্ন শরীরের ছায়া দেখা যাচ্ছিল। এটা দেখে আবারও সে কেমনটা হয়ে ওঠে। বাইরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই পর্দার ফাঁক দিয়ে চৈতালির পিঠের কিছুটা অংশ দেখতে পায় রঘু, যেখানে কাটা একটা দাগ ছিল। এরপরে চৈতালিটাকে ডাকে টাওয়েল দেওয়ার জন্য, তার কিছু জামা কাপড় দেওয়ার জন্য। রঘু তাকে পরার জন্য নিজের প্যান্ট শার্ট দেয় এবং ঘরে এসে সে নিজে একটা নতুন জামা পরতে শুরু করে। গোসল শেষে চৈতালি রঘুকে জিজ্ঞেস করে, তোমার পরিবারের কে কে আছে, আর তুমি এখানে কতদিন ধরে আছো? রঘু বলে, আমি এখানে অনেক দিন ধরে আছি, হয়তো 5 বছর নয়তো 10 বছর, হিসাবটা মনে নেই। আর আমার পরিবারের কেউ নেই, একজন মা ছিল, সেও মারা গেছে। এরপরে চৈতালি তাকে জিজ্ঞেস করে এই মরুভূমিতে সে সারাদিন একা একা কি করে। তখন রঘু তার সারাদিনের রুটিন বলতে থাকে, যে সারাদিন সে কি করে। রঘু বলে, শুধুমাত্র দিনের বেলা 3টি ট্রেন যায়, এই 3টে সময়ই তার কাজ। এছাড়া বাকিটা সময় সে নিজের মতো করে যা ইচ্ছে তাই করে। এছাড়া এখানে সে 3টি ছাগল, কয়েকটি হাঁস মুরগি পালে, এছাড়া কিছু সবজিও সে চাষ করে। এরপরে রঘু চৈতালিকে বলে, ওইখানে একটা মলম আছে, আপনি আপনার আঘাতগুলোর মধ্যে সেটা লাগিয়ে নিতে পারেন। কিন্তু চৈতালি দেখতে পায় সেটার মেয়াদ অনেক বছর আগেই ফুরিয়ে গেছে। রঘু বলে, তারপরেও এটা কাজ করে, কিন্তু চৈতালি একজন ডক্টর ছিল, তাই সে মেয়াদ উত্তীর্ণ মলমটা নেয় না, বরং রঘুকে বলে একটু হলুদ আছে কিনা সেটা দেওয়ার জন্য। রঘু তাকে দিতে শুরু করে। চৈতালি তাকে জিজ্ঞেস করে, তুমি কি বিয়ে করেছো? রঘু বলতে থাকে, না, আমার মায়ের অনেক ইচ্ছে ছিল আমাকে বিয়ে করাবে, আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিয়ে করিনি। আমার মা বলতো, আমি যদি বিয়ে না করি তাহলে সারা জীবন আমাকে একাই থাকতে হবে। ঠিক তেমনি এখন আমাকে সারা জীবন একাই কাটাতে হচ্ছে, কিন্তু হয়তোবা এখন আর একা কাটাতে হবে না, আপনি চলে এসেছেন। তখনই চৈতালি বলে, বিয়ে না করে ভালোই করেছো, একা শান্তিতে জীবন কাটাতে পারছো। এরপরে রঘু চৈতালিকে বলে, হলুদটা আপনার পিঠেও লাগিয়ে নিন, ক্ষতটা তাড়াতাড়ি সেরে যাবে। চৈতালি বলে, তুমি কি করে দেখলে? রঘু কোনো কথা বলতে পারে না। চৈতালিও বিষয়টা বুঝতে পারে। এরপরে চৈতালি বলতে থাকে, এমন অনেক ক্ষত আমার শরীরে রয়েছে, এগুলো হচ্ছে আমার ভালোবাসার প্রতিদান। এরপরে সে আবারও তার অতীতের ঘটনা বলতে থাকে। জিঞ্জুর এমন ব্যবহার যখন কমছিলই না, তখন অন্য একজন ডাক্তারের পরামর্শে আমি জিঞ্জুকে একটি মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করে দেই। ঠিক ওই সময়টাতে একদিন জিঞ্জুর বাড়িতে তার একটি ডায়েরি আমি পাই, যেখানে আমি সেই লেখাটা পড়ে বুঝতে পারি আসলে জিঞ্জুর প্রথম স্ত্রী সুইসাইড করেনি, তাকে জিঞ্জুই মেরে ফেলেছে। লেখাটা পড়ে চৈতালি অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই সে দেখতে পায় মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছে জিঞ্জু, এবং সে তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। জিঞ্জু বলে, সব জেনে ফেলেছ তুমি আমার ব্যাপারে, কি মনে হয় এটা কি সত্যি যে আমি আমার স্ত্রীকে খুন করে আবার ডায়েরিতে লিখব, নাকি সত্যি না? তোমার কোনটা মনে হয়? এখন আমার কি করা উচিত? তোমাকে মেরে ফেলে আবারও সেই কথাটা কি ডায়েরিতে লেখা উচিত? চৈতালি বুঝতে পারে মানসিকভাবে অসুস্থ জিঞ্জু, আর এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। চৈতালি বলতে থাকে, জিঞ্জু আমাকে সেখানেই মেরে ফেলতো, কিন্তু ও বুঝতে পেরেছিল যদি বারবার একই ঘটনা তার বাড়িতে ঘটে তাহলে পুলিশ তাকে ধরে ফেলবে। এই জন্য জিঞ্জু সেই সময় আমাকে মারেনি, আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কোথাও যেন নিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম জিঞ্জুর উদ্দেশ্যটা কি, সে আমাকে দূরে কোথাও নিয়ে মেরে ফেলবে, আর এই জন্যই তার হাত থেকে বাঁচার জন্য আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলাম। আর জিঞ্জু যদি আমাকে খুন নাও করতো তাহলে দিনের পর দিন টর্চার করে সে এমনিতেই আমাকে মেরে ফেলতো। সবকিছু শুনে রঘু তাকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে, একদিক থেকে আমরা দুইজনে একই ভুল করেছি, আমাদের বাবা মার কথা না শুনে। তোমার বাবা মা তোমাকে বলেছিল বিয়ে করতে না, আর আমার মা আমাকে বলেছিল বিয়ে করতে, কিন্তু কেউ আমরা কথা শুনিনি। চৈতালি কাঁদতে থাকে। রঘু তাকে বলে, টেনশন করো না, এখানে কেউ আসবে না, আর যদি কেউ আসেও আমি তোমাকে রক্ষা করব, জিঞ্জু তোমাকে টাচও করতে পারবে না। রঘুর কথাগুলো শুনে চৈতালির খুব ভালো লাগে। এরপরে চৈতালি নিজেকে সামলে নিয়ে বলে, আজকে আমি রান্না করব, প্রয়োজনীয় সব জিনিস তুমি আমাকে এনে দাও। রঘু তাই করে। তখনই তার ফোনটা আবার বেজে ওঠে। ফোনটা ধরেই সে কিছু কথা বলে। এরপরেই সে চৈতালিকে বলে, এই প্রথমবারের মতো আমি সময় ভুলে গেছি, কারণ কখন যে সময়টা চলে গেছে বলতে পারবো না।
তোমার সাথে কথা বলতে বলতে সময়টা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। ট্রেন চলে আসবে। তাই রঘু তার ইউনিফর্মটা পরে নেয় এবং পতাকাটা হাতে নেয়। চৈতালি বলে, তুমি যদি এখানে ইউনিফর্ম নাও পরো তাও তো তোমাকে কেউ চেক করতে আসবে না, তাই না? রঘু বলে, আমি নিজেই চেক করি, আসলে আমি আমার দায়িত্বে অবহেলা করতে চাই না। চৈতালি তাকে জিজ্ঞেস করে, এই মেডেলগুলো তোমাকে কে দিয়েছে যেগুলো তোমার ইউনিফর্মে রয়েছে? রঘু বলে, এগুলো আমাকে কেউ দেয়নি, আমি নিজেই নিজেকে দিয়েছি। চৈতালি হাসে। রঘু বাইরে চলে যায়। চৈতালি রান্না শুরু করে। রান্না করার কিছুক্ষণ পরেই সে দেখতে পায় পুরো ঘরটা অগোছালো। সে ঘর গোছাতে শুরু করে। ঠিক তখনই ছোট্ট একটা বাক্সের মতো ছিল সেটা উঠাতে গিয়েই হাত থেকে পড়ে যায় চৈতালির। সেখানে ছোট ছোট কয়েকটা কাটা নিউজ পেপার ছিল যেগুলো চৈতালি দেখতে শুরু করে। অন্যদিকে রঘু চৈতালিকে পেয়ে অনেক খুশি ছিল। সে একা একাই দাঁড়িয়ে হাসছিল। অন্যদিকে চৈতালি সেই নিউজ পেপারগুলোতে একটি পরিবারের খুন হওয়ার ঘটনা লেখা দেখতে পায়, যেখানে একই পরিবারের 4 জনকে কেউ খুন করেছিল। নিউজ পেপারগুলোতে লেখা ছিল সেই পরিবারের 4 জনকেই এমনভাবে খুন করা হয়েছে বা তাদের মাথা থেতলে দেওয়া হয়েছে যাতে তাদের চেনাই যাচ্ছিল না। এই সব কিছু দেখে চৈতালি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এগুলো হয়তো রঘুরই কাজ। ঠিক তখনই বাক্স খুঁজে সে আরও একটি কার্ড দেখতে পায়, যেটা ছিল রঘুর আইডি কার্ড, কিন্তু সেখানে ছবিটা রঘুর ছিল না, অন্য একজনের। চৈতালি তখন বুঝতে পেরে যায় ছেলেটার নাম রঘু নয়, সে রঘুর আইডেন্টি নিয়ে বাঁচছে। এতে চৈতালি আরও বেশি ভয় পেয়ে যায়। চৈতালি বুঝতে পারে সে এক সাইকোর হাত থেকে পালাতে গিয়ে আরেক সাইকোর হাতে এসে পড়েছে। অন্যদিকে সে বুঝতে পারছিল এখনই রঘু চলে আসবে, তাই সে তাড়াতাড়ি কাগজপত্রগুলো উঠে সেখানেই রেখে দেয়। এদিকে রঘু ঘরে এসে আবারও চৈতালির সাথে কথা বলতে থাকে, কিন্তু চৈতালি একেবারে ভয়ে চুপসে ছিল। রঘু বারবার কথা বলেও চৈতালির কাছ থেকে কোনো সাড়া পাচ্ছিল না। রঘু এরপরে চৈতালিকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? তোমার হাজব্যান্ড আসলেও তোমার কোনো ভয় নেই, আমি ওর মাথা ফাটিয়ে দেব। এটা শুনে চৈতালি আরও ভয় পেয়ে যায়, কারণ সেই নিউজ পেপারেও লেখা ছিল একই পরিবারের 4 জনকে মাথা থেতলে খুন করা হয়েছে। তখনই রঘু দেখতে পায় সেখানে সেই কার্ডটা পড়ে রয়েছে। আসলে চৈতালি তাড়াহুড়ো করে সেই নিউজ পেপারগুলো বক্সের ভেতরে রাখতে গিয়ে কার্ডটা রাখতে ভুলে গিয়েছিল। রঘু কার্ডটা দেখে বুঝতে পেরে যায় চৈতালি কেন ভয় পাচ্ছে। রঘু বলে, তোমার কোনো দোষ নেই এতে, এখানে যে কেউ থাকলেই ভয় পেত, কিন্তু সে উঠে দাঁড়িয়েই দেখে চৈতালি চাকু হাতে দাঁড়িয়ে রয়েছে। রঘু হেসে সে আইডি কার্ডটা রেখে দেয়, বলে, এই রঘু আর নেই, এখন রঘু আমি। চৈতালি বুঝতে পেরে যায় এই সাইকো লোকটা রঘুকেও মেরে ফেলেছে। এরপরে রঘু তার গল্প বলতে শুরু করে। সে বলে, আমার মায়ের সবথেকে বড় ইচ্ছে ছিল আমি বিয়ে করি। যদিও আমার প্রেমিকা আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল, শুধুমাত্র আমার মায়ের কথা রাখার জন্যই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। রঘুর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটি আর রঘু দাঁড়িয়ে কথা বলছিল। রঘু সত্যিটা বলে দেয় যে সে একজনকে মন দিয়ে ভালোবাসত, কিন্তু সেই মেয়েটি তাকে ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, শুধুমাত্র তার মায়ের কথা রাখার জন্যই। অন্যদিকে মেয়েটিকে সে বলে, কিন্তু এখন তোমাকে দেখে আমার অনেকটা ভালো লাগছে। তুমিও কি কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে তাকে ধোঁকা দিয়ে আমাকে বিয়ে করার দরকার নেই। মেয়েটি হেসে বলে, না, আমি কাউকে ভালোবাসি না। এভাবে তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে যায়। ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু হঠাৎ করেই একদিন আমার মা মারা যায়। ওই সময়টাতে আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার পাশে ছিল, সে আমাকে সাহস জুগিয়েছে। এরপরেই তার এক কাজিন আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করে। ছেলেটা খুব ভালো ছিল, সে আমার সাথে ফার্মের কাজে আমাকে সাহায্য করত। এর 1 বছর পরে আমাদের কোলজুড়ে একটি ছেলে সন্তান আসে। এরপরে তার কাজিনের বিয়ে ঠিক করার কথা হয়। আমরা মেয়ে দেখতে শুরু করি, কিন্তু অনেক মেয়ে দেখার পরেও তার কাজিনের কোনো মেয়েকেই ভালো লাগে না। আবার যাকে তার কাজিনের ভালো লাগে তাকে আমার ওয়াইফ রিজেক্ট করে দেয়। এভাবেই চলছিল দিন। 2 বছর কেটে যাওয়ার পরে আমাদের আরও একটি মেয়ে সন্তান হয়। এরপরে হঠাৎ করেই চারপাশে বন্যা শুরু হয়। আমার সব ক্ষেত খামার বন্যায় ভেসে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমার সব জমানো ছিল সব খরচ হয়ে যায়। এরপরেই আমরা সিদ্ধান্ত নেই আমরা আর বাচ্চা নেব না। তখনকার আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য আমি ইচ্ছেকারী ডক্টরের কাছে যেয়ে আমার নাজবন্দি করাতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর আমার রিপোর্ট দেখার পরে বলে সেটা করার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি কোনোদিন বাবা হতে পারবো না। এই কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি ডক্টরকে বলি, আপনি রিপোর্টগুলো ভালো করে দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার তো ইতোমধ্যে 2টি সন্তান রয়েছে। কিন্তু ডক্টর বলে,
তার ভুল হয়নি। তখনই আমার ভালোবাসার ঘরটা ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যায়। আমি সবকিছু বুঝতে পেরে যাই। যখনই বাড়িতে আসি দেখতে পাই আমার ওয়াইফ এবং তার কাজিন একসাথে অন্তরঙ্গ হয়েছিল। আর আমি বুঝতে পারি এতদিন যাদেরকে আমি নিজের সন্তান বলে লালন পালন করেছি তারা আসলে আমার কেউ নয়। আসলে তারা সবাই মিলে একটি পরিবার, আমি তাদের কেউ নই। আমি শুধুমাত্র একজন বাইরের লোক। এত বড় ধোঁকা খাওয়ার পরে আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমি তাদের 4 জনকেই মেরে ফেলেছি। এরপরে সেখান থেকে আমি পালিয়ে আসি। অনেক দূর এসেছি, কত দূরে এসেছি জানি না। অনেকগুলো গাড়ি পেরিয়েছি, অনেক রাস্তা। এরপরে একটা সময় আমার সাথে রঘুর দেখা হয়। সে এখানে আমাকে থাকতে দেয়। লোকটা খুবই ভালো মানুষ ছিল। আমি যেহেতু কৃষিকাজ জানতাম, আমি আর সে দুজনে একসাথে এখানে কিছু কৃষিকাজ করতাম। আমি তাকে আমার অতীতের ব্যাপারে কিছুই বলিনি, কারণ আমি জানতাম সে যদি এই সব কিছু জানতো তাহলে আমাকে এখানে থাকতে দিত না। আর আমি পুলিশের কাছে ধরা পড়তে চাইনি, তাই আমিও আর তাকে কিছু বলিনি। আর ওই নিউজ পেপারের অংশগুলো আমি জোগাড় করে রেখেছিলাম। আসলে এই কেসটা পুলিশ কিভাবে সমাধান করে সেটাই দেখতে চেয়েছিলাম আমি। এরপরে চৈতালি জিজ্ঞেস করে, তুমি কি রঘুকেও মেরে ফেলেছ? যশ অর্থাৎ নকল রঘু বলে, না। রঘুর একদিন বুকে ব্যথা হয় এবং সে মারা যায়। রঘু বলে, এটা সত্য যে আমি তাকে হসপিটালে নিয়ে যাইনি। আর নিয়ে যেতামই কি করে? এখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না, আর আমি তাকে একা কি করে নিয়ে যেতে পারতাম? সে এখানেই মারা গিয়েছে। আর এরপরে আমি রঘু সেজে রেলওয়ে গেটম্যানের কাজটা করে যাচ্ছি। রঘু চৈতালিকে বলে, আমি কোনো খুনি বা সাইকোপ্যাথ নই। সেই দিন ওইটা ঘটে গিয়েছিল, এছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। রঘু কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার মা যদি বেঁচে থাকতো এমনটা আমার সাথে কখনোই হতো না। রঘু বলে, তোমাকে তো বলেছিলাম আমার মা অনেক হেলদি ছিল, তার মারা যাবার কোনো কারণই ছিল না। কিন্তু হঠাৎ করেই একদিন আমার মা আর ঘুম থেকে ওঠেনি। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি আমার স্ত্রী আমার মাকে মেরে ফেলেছিল, হয়তো বিষ দিয়েছিল, যাতে সে তার কাজিনকে এখানে নিয়ে আসতে পারে এবং তার সাথে তার ভালোবাসার সম্পর্কটা চালিয়ে যেতে পারে। এই সব কিছু বলে রঘু সেখানে কাঁদতে শুরু করে। রঘু কাঁদতে কাঁদতে বলে, আমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজ করত, তাই না? আমার জায়গায় তুমিও থাকলে হয়তো একই কাজ করতে। আমি কি ভুল কিছু করেছি? তখন সবকিছু ভেঙে কাছে চলে যায় চৈতালি। চৈতালি তাকে সান্ত্বনা দিতে শুরু করে। রঘু বলে, তোমাকে অনেকদিন পরে সবকিছু বলার পরে এখন আমি নিজেকে অনেক হালকা অনুভব করছি। রঘু চৈতালিকে বলে, আমাদের দুজনের মধ্যে অনেক মিল। দুজনেই আমরা আমাদের বাঁচার আশা হারিয়ে ফেলেছি, আর একই জায়গায় মিলিত হয়েছি। আমরা কি আমাদের বাকি জীবনটা কাটাতে পারি না? চৈতালি কিছুই বলে না। ঠিক তখনই সে বুঝতে পারে তরকারি পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি চৈতালি সেটা নামিয়ে পানি দিতে গেলে সে দেখতে পায় পানি নেই। চৈতালি বলে, পানি নিয়ে আসতে হবে। রঘু বলে, তুমি এখানে বিশ্রাম করো, আমি পানি নিয়ে আসছি। পানি আনতে অনেকটা দূর যেতে হবে। চৈতালি বলে, আজকে আমি যাব। রঘু বলে, তুমি একা যেতে পারবে না, আমি তোমার সাথে আসছি। চৈতালি বলে, আমি একাই যেতে পারবো, এছাড়া এই পুরো জায়গাটা আমি ঘুরে দেখতে চাই। রঘু চৈতালিকে পানি আনার জায়গাটা দেখিয়ে দেয়। বলে, ওই যে দূর যে পাহাড়টা দেখা যাচ্ছে ওর পেছনে একটা গ্রাম রয়েছে, ওখান থেকে যেই আমি পানি নিয়ে আসি। চৈতালি বলে, ঠিক আছে, আজকে আমি যাই, তুমি রেস্ট করো। রঘুর মনটা খুব ভালো ছিল। একে তো অনেক দিনের অপরাধ বোধটা তার ভেতর থেকে বের হয়ে গেছে, অন্যদিকে সে একজন সঙ্গী পেয়েছে, তাই ঘরের ভেতরে এসে সে শুয়ে থাকে। তখনই রঘু কারো আসার শব্দ শুনতে পায়। সে একটু ভয় পেয়ে যায়, কারণ চৈতালি মাত্রই গেল, এতক্ষণ তার আসার কথা নয়। সে বাইরে বের হয়, কিন্তু আশেপাশে কেউ ছিল না। যখনই আবারও ঘরে ফিরে আসতে যাবে তখনই সেখানে জিনজুকে দেখতে পায়। জিনজু তাকে দেখে জিজ্ঞেস করে, এখানে কি কেউ এসেছিল? রঘু মিথ্যে বলে, এখানে কেউ আসেনি। জিনজু বলে, কেউ একজন ট্রেন থেকে লাফ দিয়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল? রঘু বলে, না। জিনজু বলে, কালকে একজন ট্রেন থেকে লাফ দিয়েছে, আমি যখন যাচ্ছিলাম তখন, কিন্তু আবার যখন ফিরে আসছিলাম তখন এখানে আমি কিছু লক্ষ্য করেছি। আমি ভাবলাম হয়তোবা সেখানে এসেছে তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য। রঘু বলে, এখানে এমন কেউ আসেনি। তারপরে জিনজু রঘুর কথা বিশ্বাস না করে ঘরের দিকে যেতে শুরু করে। তখনই রঘু রেগে বলে, আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো বলছি এখানে কোনো মহিলা আসেনি। জিনজু বলে, মহিলা না পুরুষ আমি তো তোমাকে কিছুই বলিনি। তখন জিনজু বুঝে যায় রঘু মিথ্যে বলছে। রঘু জিনজুকে জোর করেই সেখান থেকে বের করে দিতে চায়। এতে দুজনের মধ্যে হাতাহাতি হয়, মারধর শুরু হয়। জিনজু রঘুকে মারতে মারতে বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, ও আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাই, তুমি বলো ও কোথায় আছে।
তারপর রঘু বারবার বলে এখানে কেউ নেই। একটা সময় জিনজু বিশ্বাস করে যায়। জিনজু বলতে থাকে আসলে আমি আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলাম, ও অসুস্থ ছিল। রঘু তখন জিজ্ঞেস করে কিসের অসুস্থতা। জিনজু বলে আমার স্ত্রীর সিজোফ্রেনিয়া আছে। ও মাঝে মধ্যেই নিজের ভেতরেই গল্প বলতে শুরু করে, মানে ওর নিজের ভেতরেই অন্য একটা পৃথিবী বানাতে শুরু করে, অন্য একটা গল্প বানাতে শুরু করে। বাইরে থেকে দেখলে ওকে কখনোই একজন রোগী মনে হবে না। ও খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু যখনই আশেপাশের কাউকে ও নিজের শত্রু মনে করে তখন ও পাগল হয়ে যায়, উন্মাদের মতো করতে থাকে। তখন সে সব কিছু করে ফেলতে পারে। তখনই জিনজু বলে আমি একজন ডক্টর, সাইকিয়াট্রিস্ট। এটা শুনে অবাক হয়ে যায় রঘু। জিনজু তখন বলতে শুরু করে আসলে রোগী ছিল চৈতালি আর ডক্টর ছিল জিনজো। চৈতালি ডিপ্রেশনে ছিল আর এই জন্য জিনজো তার ট্রিটমেন্ট করতে থাকে। একটা সময় ট্রিটমেন্ট নিতে নিতে জিনজো এবং চৈতালির মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আর ট্রিটমেন্টের শেষের দিন চৈতালি জিনজোকে প্রপোজ করেছিল তাকে বিয়ে করার জন্য। এই সব কিছু শোনার পরে রঘু একেবারে অবাক হয়ে যায়। অর্থাৎ চৈতালি তাকে যা যা বলেছিল সেই সব কিছু ছিল উল্টোটা। জিনজো বলে বিয়ের পরে চৈতালি যখন আবারও ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে এবং তাকে কোনোভাবেই যখন কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন ডক্টরের পরামর্শে আমি আবারও তাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে যাই। কিন্তু সেখানে কিছুদিন থাকার পরে হসপিটালের ওয়ার্ডেনকে খুন করে সে পালিয়ে আসে। কিন্তু তারপরও আমি তাকে পুলিশের কাছে দেইনি, লুকিয়ে রেখেছি। আর এখন আমি তাকে নিয়ে যাচ্ছিলাম ট্রিটমেন্ট করার জন্য অন্য কোথাও। কিন্তু মাঝ রাস্তায় সে আবারও ট্রেন থেকে ঝাঁপ দেয়। আসলে সে এখনও মনে করে আমি তার শত্রু, এজন্য কয়েকবার আমাকে মারারও চেষ্টা করেছে আর এখন আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। কথাগুলো শুনে রঘু যেন কোনো কিছুই বলতে পারছিল না। সে হতবাক হয়ে যায় কি করে একটা মেয়ে এত বড় মিথ্যে বলতে পারে। জিনজু বলে আমি ভেবেছিলাম সে এখানে এসেছে, ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার পরে সে আহত হয়েছে, বেশি দূর যেতে পারবে না, আমাকে খুঁজতে সাহায্য করো। কিন্তু রঘু তারপরেও কিছু বলে না। জিনজো বলে তুমি যদি ওকে কোথাও লুকিয়েও রাখো বের করে দাও, নাহলে তোমার নিজের জীবনেরই ঝুঁকি বাড়বে। আমি যা বলছি বিশ্বাস করো, তুমি নিজেই বিপদে পড়বে। রঘু তারপরেও বলে তোমার স্ত্রী এখানে নেই। এটা বলে সে ঘরে আসে। জিনজো তার পেছনে চলে আসে আর বলে আমাকে একটু পানি দাও। ঠিক তখনই সে চৈতালির জামা দেখতে পায় আর এটা থেকে বুঝতে পারে যে চৈতালি এখানেই রয়েছে। সে আবারও রঘুকে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে আমার স্ত্রী কোথায়। রঘুও তাকে মারতে শুরু করে। একটা সময় রঘু যখন তাকে লোহার রড দিয়ে আঘাত করে, এতে সে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে আর একটা সময় শিখা বলে ডাকতে শুরু করে। রঘু বলে শিখাকে। জিনজু বলে শিখা আমার স্ত্রী, তোমাকে কি নাম বলেছে? তখন রঘু বলে চৈতালি। জিনজু বলে চৈতালি হচ্ছে সেই হসপিটালের ওয়ার্ডেনের নাম যাকে সে খুন করে রেখে এসেছে। এতে রঘু আবারও অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় চৈতালি পানি নিয়ে ফিরে আসছিল। ঠিক তার সামনেই যায় দাঁড়ায় রঘু আর বলে তোমার নাম শিখা। এটা শুনে পানির পাত্রটা হাত থেকে পড়ে যায় চৈতালির। চৈতালি বলে ও এসেছে? রঘু বলে হ্যাঁ, আর আমাকে সবকিছু বলেছে। তুমি আমাকে মিথ্যে কি করে বলতে পারলে? শেষ পর্যন্ত তুমিও আমাকে ধোঁকা দিলে। তখনই চৈতালি বলে আমি তোমাকে ধোঁকা দেইনি, আমি তোমাকে একটি মিথ্যেও বলিনি। আমি চৈতালি, আমি শিখা নই। শিখা ওর মৃত স্ত্রীর নাম, ও পাগল হয়ে গেছে। শিখা ওর মৃত স্ত্রীর নাম যাকে ও খুন করেছে। ও একটা পাগল, এখন আমাকে ও শিখা ভাবে। কিন্তু রঘু বলে আমি কাউকে বিশ্বাস করি না। চৈতালি বলে তোমাকে বিশ্বাস করতে হবে না। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে সাহায্য করবে, আমাকে বাঁচাবে। আমি ভেবেছিলাম এখন অন্তত আমি একটু শান্তিতে বাঁচতে পারবো, কিন্তু এটা আমারই ভুল ছিল। ওকে আমাকে মেরে ফেলতে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু চলে যাওয়ার আগে আমি প্রমাণ করে দিয়ে যাব যে আমি ভুল কিছু করিনি। আমি তোমার ল্যান্ডলাইন ফোনের মাধ্যমে পুলিশকে এখানে আসতে বলবো। এরপরে পুলিশই ধরে নিয়ে যাবে যে কে আসল খুনি। তখন তুমি বুঝতে পারবে কে আসলে সত্যিটা বলছে। রঘু তখন বলে না, পুলিশকে ফোন করো না। চৈতালি বলে ও বুঝতে পারছি, পুলিশ আসলে তো তুমিও ধরা পড়ে যাবে। আসলে তুমিও নিজেকেই শুধু রক্ষা করতে চাও, তুমিও অন্য সবার মতো একজন সেলফিশ। সেখানে চলে আসতেই জিনজু চৈতালিকে বলে তুমি আমার সাথে এমন কেন করো? আচ্ছা এখন চলো, আমরা অনেক দূরে চলে যাব, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি ভালো হয়ে যাবে। চৈতালি বলে তোমাকে এখানে নাটক করার কোনো দরকার নেই, কেউ তোমাকে এখানে বাধা দেবে না আমাকে নিয়ে যাওয়ার জন্য, এমনকি ও না। তখনই জিনজু বলে ঠিক আছে শিখা চলো। তখনই চৈতালি রেগে যায় আর বলে আমি শিখা নই, আমি তোমার মৃত স্ত্রী নই। জিনজু বলে ঠিক আছে এখান থেকে চলো। জিনজু চৈতালিকে হাত ধরে নিয়ে যেতে থাকে।
অন্যদিকে চৈতালি একদৃষ্টিতে শুধু রঘুর দিকেই তাকিয়েছিল। সে যেন তার চোখের ইশারায় রঘুকে বলছিল, আমাকে বাঁচাও, আমি তোমার সাথে থেকে যেতে চাই, এখান থেকে যেতে চাই না। কিন্তু রঘু কিছুই করতে পারছিল না। সে আসলে বুঝতেই পারছিল না কে সত্যি আর কে মিথ্যে। কিছু দূর যাওয়ার পরে রঘু কিছুটা ভাবার পরে জিনজুকে ডাকে। জিনজু আবারও রঘুর কাছে আসতে থাকে এবং তাকে কিছু টাকা দেয় আর বলে, তুমি তোমার জীবনটা ভালোভাবে এখানে কাটিয়ে নাও। কিন্তু রঘু বলে, আমার টাকা লাগবে না, আমাদের এখানে সুখে থাকতে দিন। আপনি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছেন মেরে ফেলার জন্য, প্লিজ ওকে এখানে রেখে যান, ও আপনার কোনো ক্ষতি করবে না। জিনজু বলে, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি যেটা বলছি সেটাই সত্যি। ঠিক তখনই চৈতালি সেই রডটা দিয়ে জিনজুর মাথায় আঘাত করে। জিনজু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। চৈতালি সেখানে কান্না করতে থাকে, বলতে থাকে, কেউ আমার কথা বিশ্বাস করে না, সবাই আমাকে ভুল বোঝে, কিন্তু আমি কাউকে কিভাবে বোঝাবো যে আমি যা বলছি সেটাই সত্যি। রঘু তার কাছে এসে বলে, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যেটা বলবে সেটাই সত্যি। চৈতালি বলে, তুমি মিথ্যে বলছো, তুমি ওর কথা বিশ্বাস করেই আমাকে ওর হাতে তুলে দিয়েছিলে। রঘু বলে, আমার ভুল হয়ে গেছে, আমি শুধু তোমাকেই চাই। এটা বলে সে চৈতালিকে শান্ত করার চেষ্টা করে। তখনই জিনজুর জ্ঞান ফিরে যায়। ঠিক ওই সময়টাতে চৈতালির ভরসা আবারও ফিরে পাওয়ার জন্য রঘু সেই রডটা দিয়ে জিনজুর মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। রঘু বলে, যে করেই হোক এখানে লাশটা পুঁতে ফেলতে হবে, সেটার ব্যবস্থা করো। চৈতালি ভেতরে চলে যায়। অন্যদিকে রঘু তখন দেখতে পায় জিনজুর মানিব্যাগটা সেখানেই পড়ে আছে। সে মানিব্যাগটা নিয়ে সেখান থেকে টাকাগুলো নিজের পকেটে ভরতে শুরু করে। তখনই কৌতূহলবশত জিনজুর মানিব্যাগটা সে সার্চ করে আর একটা কাগজ দেখতে পায়, যেটা একটা মেন্টাল অ্যাসাইলামের রসিদ ছিল, আর সেখানে নাম ছিল শিখার। অর্থাৎ জিনজু যেটা বলছে সেটাই সত্যি। তখনই রঘু দেখতে পায় পেছনে এসে চৈতালি দাঁড়িয়ে রয়েছে। সে চৈতালিকে তার নাম ধরে ডাকে। চৈতালি বলে, আমি চৈতালি নই, শিখা। এটা বলে তাকেও মাথায় আঘাত করে। এরপরেই 2টা ফুল গাছ দেখানো হয় এবং রঘুর সেই ইউনিফর্মটাতে 7টা মেডেল দেখানো হয় এবং রঘু সেই ইউনিফর্মটা পরে তার ডিউটিতে যেতে থাকে। তার মাথায় ব্যান্ডেজ ছিল, অর্থাৎ রঘু মারা যায়নি, বরং রঘুই শিখাকে মেরে ফেলেছে। আর তার ইউনিফর্মের সেই প্রত্যেকটা মেডেল একজন মানুষকে হিসাব করে, যেগুলোকে রঘু মেরে ফেলেছে। 4 জন তার পরিবারের, একজন রঘু, একজন জিনজু আর একজন শিখা। আর সেই 2টা ফুলগাছ হচ্ছে জিনজু এবং শিখা, যাদের কবর দিয়ে রঘু সেখানেই ফুলগাছ রোপণ করেছে। এরপরে এই রাতের বেলা রঘুকে কিছু পেপার পড়তে দেখা যায়। সেই পেপারগুলো যেগুলো সে তার স্ত্রী এবং পরিবারকে মারার পরে এখানে পালিয়ে এসে জোগাড় করেছিল। কিন্তু সেখানে একটা পেপারে লেখা দেখা যায়, প্রাক্তন প্রেমিক এসে মেয়েটি এবং তার পরিবারের 4 জনকে মেরে ফেলে। এ থেকে বোঝাই যায় রঘু যা বলেছে সেটাও মিথ্যে। রঘু মনে মনে বলতে থাকে, আমিও একটি মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে, আর সেই ধোঁকাটা আমি মেনে নিতে পারিনি। আসলে তার যে গার্লফ্রেন্ড ছিল তাকে যে ধোঁকা দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, এটা সে সহ্য করতে পারেনি। কয়েক বছর পরে যে সেই মেয়েটি সহ তার পুরো পরিবারকে মেরে ফেলে আর এখানে পালিয়ে আসে। আর এখানে এসে রঘুকে মেরে রঘুর আইডেন্টি নিয়ে সে এখানেই বসবাস করতে শুরু করে। আসলে রঘু একজন সাইকোপ্যাথ ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।